আমার ওসিডি আছে, ফ্যান্টাসি আমার ভীষণ পছন্দের, আর কমেডি কে না চায়। যেখানে আজ পর্যন্ত বাংলা ছবি কেন এটা নিয়ে কোনো ছবি বলেনি, মিটু নিয়ে কথা হচ্ছে, সমলিঙ্গ নিয়ে কথা হচ্ছে, কিন্তু কেন কেন পিডোফিলিয়া নিয়ে কথা হচ্ছে না, আমি খুবই অবাক হয়ে গেছি। শ্বেতা, শ্বেতা, জয়া, অনেকগুলো পরিচয়। আপনাদের সঙ্গে তো আমি স্বরলিপি, বর্তমানে আপনারা জানেনই। আর আমাদের সঙ্গে আজকে কে রয়েছেন? জয়া রয়েছেন, শ্বেতা রয়েছেন, না শ্বেতা রয়েছেন? বলবেন জয়া। এখন আপাতত শ্বেতা। শ্বেতা, শ্বেতা নয়, শ্বেতা। আসলে এটা আমার ফিল্ম ওসিডির একটা লাইন, ডায়লগ, খুবই সিগনিফিকেন্ট একটা লাইন, সেজন্য আমি এটা বললাম। আর বিভিন্ন জায়গার লেখাও দেখতে পাচ্ছ যে শ্বেতা নয়, শ্বেতা। আপাতত শ্বেতা হয়ে আছি। শুটিংটা তো বেশ কিছুদিন আগে করা হয়েছিল, তারপর গিয়ে এখন রিলিজ করছে, ভালো লাগছে। বেশ, তাহলে আজকে শ্বেতার সঙ্গে আড্ডা, আর আড্ডার মাঝে জয়া তো বেরিয়ে আসবেনই, যেরকম আসেন প্রত্যেকবার। ওসিডি মানে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, খুব জরুরি একটা বিষয় এবং সাংঘাতিক একটা বিষয়। এই ছবিটার সঙ্গে কিভাবে এই অসুখটা জড়িয়ে আছে বা কিভাবে মানুষ রিলেট করবেন, তুমি যদি একটু বলো। আমাদের ফিল্মের পোস্টারেও যদি দেখা যায় যে ওসিডি লেখা আছে এবং ডি এর পাশে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, আসলেই কি ওসিডি নাকি আসলে অন্য কিছু? তো এই প্রশ্নটা আসবার কারণ তার অনেক তার যে লাইফের জার্নিটা সেটা, এবং সেটির সঙ্গে তার শৈশবের কিছু বিষয়, এবং আমরা তো দেখেছি যেখানে পিডোফিলিয়া খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট এই ছবির ভেতরে, ফিল্মের জন্য। ভালো কাকু কি পিডোফাইল ছিল আপনার মনে হয়? আপনার কি ওসিডি আছে? আমার শুধু দরকার ছিল কতগুলো সূত্র। কি হয়েছে এটা? যা নিট অ্যান্ড ক্লিন। সেই পিডোফিলিয়া ব্যাপারটিও সেখানে রয়েছে, এবং মেয়েটি একজন পেশায় ডার্মাটোলজিস্ট। তার ওসিডি রয়েছে কি নেই, এটা আসলে একটা প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তর বোধহয় দর্শকই দিতে পারবে সবচেয়ে বেশি, কারণ যখন আমরা ছবিটি শেষ হয় দর্শক বোধহয় উত্তরটা ঠিক করে দিতে পারবে। সেজন্য একটু অপেক্ষা করতে হবে, দর্শকদের বলবো ছবিটি যেন দেখে, এবং তখনই আসলে আমরা উদ্ঘাটন করতে পারি এটা কি ওসিডি নাকি আসলে অন্য কিছু। জয়া নিজে অত্যন্ত সেন্সিটিভ একজন মানুষ, অত্যন্ত সেন্সিবল তো বটেই, এবং ওর ফিল্মোগ্রাফি দেখলেই সেটা বোঝা যায় যে ছবি পছন্দ করা, ছবি চুজ করা, সেটা খুব ভেবেচিন্তে, খুব মাথায় রেখে। এই স্ক্রিপ্টটা যখন প্রথম এলো, কোন জিনিসটা তোমাকে খুব অ্যাট্রাক্ট করেছে? সৌকর্য ঘোষাল আমাকে বলেছে। সত্যি আমার ভীষণ পছন্দের একজন কাজের, ভূতপরীর কাজ, তারপরেও নতুন দের সঙ্গে আমার মোটামুটি খুব স্বনামধন্য বিখ্যাত ডিরেক্টরদের সঙ্গে আমার কাজ হয়েছে এখানে। খুব যারা নতুন করছেন তাদের সাথে যে খুব বেশি কাজ করে উঠতে পেরেছি এখানে তা নয়, তার ভিতরে সৌকর্য অন্যতম। এবং ভূতপরী যখন আমাকে অফার করেছিল তখন ওরকম একটা ফ্যান্টাসি কমেডি ঘটনা, মানে আমি যেরকম কাজ আমাকে দর্শক ভাবে সাধারণত মাথা ভারী, খুবই মানে ভারী চরিত্র, এরকম কিছু চরিত্রের জায়গায় অনেকে আমাকে ভাবেন যে আমি পুল আপ করতে পারবো, কিন্তু ও আমাকে ঠিক উল্টো একটা চরিত্র দিল যেখানে কমেডি রয়েছে এবং সাথে ফ্যান্টাসি রয়েছে। ফ্যান্টাসি আমার ভীষণ পছন্দের, আর কমেডি কে না চায়, কমেডি স্টাফ। তো তারপরে যে চরিত্রটা দিল, মানে এই যে ওসিডি ছবিটিও আমার একদিন বললো যে আমি এরকম একটা ভাবছি, ওসিডি নিয়ে আমি কাজ করব, চরিত্রটির ওসিডি আছে। তো সাথে সাথে আমার হলো আমি তো এরকম চরিত্র আসলে করিনি কখনো, বা আমি খুব বাংলা ছবিতে আমি খুব দেখিও নি, মানে আজও দেখিনি যে ওসিডি রয়েছে, বা ওসিডি এত বড় একটি মানে জায়গা আমাদের সমাজে, সেই মানে যাতে আক্রান্ত অনেক লোকেরাই, আমরা নিজেরাও স্বীকার করি, আবার আমরা জানিও সেটা নিয়ে যখন কোনো ফিল্ম হয়নি, তাহলে কেন না এই ফিল্মটা আমি করব। আর দুর্দান্ত চরিত্র, সত্যি সবাই বলে এই ছবিটা অন্যরকম, দুর্দান্ত চরিত্র করেছি, কিন্তু আমার মনে হয় যারা একটু অভিনয় নির্ভর বা কন্টেন্ট নির্ভর ছবি ফিল্ম দেখতে চায় তাদের জন্য এটা খুব ভালো মানে একটি বিষয়। কারণ কি এই অভিনয়টি ভেতরে না 4 রকমের একটা টাইম লাইন ঠিক বলবো না, তবে 4 রকমের শেড পাওয়া যাবে আসলে।
এই একটা চরিত্রের ভেতর দিয়ে। এই যে বাচ্চাদের ওপর নির্যাতন এবং বাচ্চারা বলতে পারে না, তাদের হুম। সঙ্গে যে হুম। মানে গুড টাচ ব্যাড টাচ এখন শেখানো হচ্ছে, তাদের একদম স্কুল লেভেল থেকে তাদের এটা হুম, শেখানো হুম, হয়। তোমারও একটা শৈশব ছিল, তোমারও বড় হওয়া, তোমার চারপাশে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, নানান মানুষের সঙ্গে থেকে বড় হওয়া। হুম। তো এই সমস্যাটা কত গভীর বলে তুমি মনে করো? দেখো, মানুষ শৈশব তো ভীষণ গুরুত্বপূর্ণ একটি মানুষের ঠিক, জন্য। ঠিক। কারণ ওই যে আমরা বলি না যে যতটা গভীরে তোমার তুমি যতটা গভীরে যাবে ততটা শক্তপোক্ত হবে তোমার বাড়ি। তোমার মানুষটাও তুমি ঠিক সেভাবে, তোমার শৈশব যত সুন্দর, সুন্দরের চেয়ে বড় কথা সুন্দর, প্রটেক্টেড এবং জয়ফুলনেসে ভরা থাকবে, তেমন মানুষই আসলে পরবর্তীতে গিয়ে একটি এবং আমরা যদি একটু খতিয়ে দেখি যে যেসব শিশুরা ট্রমাটাইজড থাকে অথবা কোনোভাবে শৈশবটা তাদের সুন্দর বা বলবার মতো কাটে না বা একটু ডিসঅর্ডারে কাটে, তারা কিন্তু পরে যখন বড় হয়, বেড়ে ওঠে, তখন গিয়ে তারাও কিন্তু খুব ডিস্টার্ব একটা মানে সম্পর্কের জায়গা বলো বা যে করেই বলো সেসবের ভিতর দিয়ে যায়। তো আমার কাছে মনে হয়েছে যে এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, যেখানে আজ পর্যন্ত বাংলা ছবি কেন এটা নিয়ে কোনো ছবি বলেনি। মিটু নিয়ে কথা হচ্ছে, সমলিঙ্গ নিয়ে কথা হচ্ছে, কিন্তু কেন কেন পিডোফিলিয়া নিয়ে কথা হচ্ছে না, আমি খুবই অবাক হয়ে গেছি। এবং এটা যখন সুযোগ এলো যে এই ছবিতে এটাকে একটি জায়গায় খুব যৌক্তিকভাবে এটাকে রাখবার, এবং এটা কিন্তু এই ছবিটার ভিত, এই সমস্যাটা আমি কেন না করব আসলে। এটা আমরা ট্রেলার যতটুকু দেখেছি, ভালো কাকু একটি চরিত্র, হ্যাঁ, এবং সে আদৌ কতটা ভালো? ভালো কাকু, ভালো কাকু। ভালো কাকুর ভালোটুকু জাস্টিফাইড কিনা আমরা সেটা ছবিতেই জানবো। কিন্তু এই যে বাচ্চাদের ওপর যে নির্যাতন যারা করছেন, তারা অনেক সময় খুব ঘনিষ্ঠ বৃত্তের, চেনা কাকা, মামা, দাদা, এটাই এটাই হ্যাঁ, এবং বাচ্চাটি হয়তো বাড়িতে এসে বলতে পারছে না, যেহেতু তাকেই আবার হয়তো সন্ধ্যাবেলা বাবার সঙ্গে চা খেতে দেখছে, একসঙ্গে বেড়াতে যেতে দেখছে। সো বাড়িতে বাবা মাদের কতটা সচেতন হওয়া উচিত বলে মনে করো তুমি, স্পেশালি নিউ এজ বাচ্চারা যারা তো অনেকটা এক্সপোজার নিয়ে বড় হচ্ছে? হ্যাঁ, তুমি যেটা বলছিলে সেটা একেবারেই সত্য। সাধারণত এগুলো কিন্তু বাইরের লোক দ্বারা আক্রান্ত হয় না, কাদেরকে দিয়ে হয়তো পারিবারিক পরিসরে তাদের রাডারের ভিতর যারা রয়েছে তাদের দিয়েই বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্ত হয়। যেটি হয়েছে যে তখন কি হয়, তখন আমরা সাধারণত এই জিনিসটা যে আগে ছিল না তা কিন্তু নয়, এটা আদি একটা সমস্যা, অসুবিধে কিন্তু, হ্যাঁ। এবং এটা একেবারে মানসিক একটা ব্যাধি পেডোফিলিয়া, যারা শিশুদের ভেতরে আনন্দ খুঁজতে যায়, শিশুদের ভেতরটা দেখতে চায়, এটা খুবই ঘৃণিত এবং এটা একটা একেবারে মানসিক ব্যাধি। তো সেই জায়গা থেকে আমি দেখেছি যে অনেক বাবা মায়েরা বা পরিবারের অনেকে চুপ থাকো, ঠিক আছে, বাচ্চারা বাড়িয়ে বলে, বাচ্চারা রং চড়িয়ে বলে, একটু কি বলে, একটু বাড়িয়ে বলে, কল্পনা করে বলে, এই ধরনের কথা তো বাচ্চাদের দিয়ে বলিয়ে না এখন সহজ। বাচ্চাদের বিষয় এই কথাটা বলে দেয়া খুব সহজ, কিন্তু সবসময় সেটা মোটেই সত্য নয়। সেসব ক্ষেত্রে তখন চুপ থাকো কি হবে বা ভবিষ্যৎ ভেবে তখন এই বিষয়গুলো চুপ থাকো করে ধামাচাপা দিয়ে দেওয়া হয়। ক্ষতিটা কার হয়? ক্ষতি হয় কিন্তু সেই শিশুর। এখনো অনেকেই দেখবে, অনেক ক্ষেত্রে আমিও ধরো যে আমার আশেপাশে যদি কাউকে দিয়ে কিছু আক্রান্ত হয় বা অথবা আমার কোনো ঘটনায় আমি হয়তো তখন বুঝে উঠতে পারিনি সেই শিশুকালের বিষয়টি, বা আমার পরে এসে মনে হচ্ছে আচ্ছা এটা ছিল, এটা তো এমন ছিল যখন আমি বড় হয়েছি, কেন এরকম লাগছে, যেমন বললে ঘেন্না করছে এবং কেন এমন লাগছে। শিশুকালে তো সেই শিশু বা শৈশবে বা কৈশোরে সেগুলো তো আসলে বোঝা যায় না, বড় হয়ে কিন্তু সেই ট্রমাটা রয়েই যায়। তো এসব ক্ষেত্রে শিশুরা এখন অনেক বেশি এক্সপোজার পাচ্ছে, সেটা ঠিক, এবং শিশুরা সচেতনও, কিন্তু একই সঙ্গে আমাদের এই যে শিশুদেরকে গুড টাচ ব্যাড টাচ নিয়ে শেখানো হচ্ছে আজকে স্কুলে, এটার তো কারণ আসলে অনেকখানি হলো এই, আমার মনে হয় যে এই বিষয়টি ঠিক তাদের নিজেরা যেন নিজেদেরকে প্রোটেক্ট করতে পারে। এবং আমার মনে হয় যে এই যে যেমন আমরা এই ছবিটি তৈরি করলাম অথবা আরো অনেক টক অথবা কথা অ্যাওয়ারনেস, এগুলো আসলে
তৈরি হওয়া উচিত, কথা বলা একদমই তাই, উচিত। একদমই তাই। জয়া, তোমার কাজের যে পদ্ধতি আমি জানি, মানে তুমি একেবারে যাপন করো সেই চরিত্রটির সঙ্গে, যখন কাজ হয় সেই চরিত্রটির মধ্যে এমন থাকো। অতটা কিছু নয়, ওটা ভালোবাসি বলে একটু পারফেকশন, মানে পারফেকশনটা আমি আনবার চেষ্টা করি। ঠিকই, সেটা আমরা পর্দায় দেখতেই পাই, সমস্ত চরিত্রগুলোই চরিত্র হয়ে ওঠে, সেখানে কিন্তু জয়াকে দেখতে পাই না, যে চরিত্রের যে নাম সে হয়ে ওঠে। এই যে শ্বেতা চরিত্রটি, এটা যখন তোমার শুটিং হয়েছিল, মানে হয় না, মানে যেহেতু খুব গভীর একটা বিষয়, হুম, তুমি মেন্টালি খুব ইমোশনাল হয়ে পড়েছিলে? অনেকগুলো সিন, দৃশ্য, পুরো ছবিটাকে দেখলে বুঝতে পারবে যে ভীষণ ইন্টেন্স, কিন্তু ক্যারেক্টারটি, ছবিটি সবকিছু ভীষণ ইন্টেন্স, অনেকগুলো বিষয় ছিল এখানে। অবশ্যই আমি অনেক দিদিমার সঙ্গে কিছু সিনস ছিল, ওগুলোতে আমি ভীষণ রকম অ্যাটাচড ফিল করছিলাম, কারণ আমার নিজের দিদিমার সঙ্গে আমার সম্পর্কটা, মানে উনি আমার জীবন তৈরি করে দিয়েছে আসলে। আজকে আমি যে অভিনয় করছি, আজকে যে আমি জয়া আহসান, সেখানে আমার দিদিমার সবচেয়ে বেশি অবদান। আমি বুঝতে পারিনি, কিন্তু উনি আমায় আবৃত্তি শিখিয়েছেন, উনি আমায় আর্ট ক্লাসে নিয়ে যেতেন, মানে আঙুল ধরে ওনার হাত ধরেই আমি গিয়েছি। আমার যত কিছুর সঙ্গে এক্সপোজার, প্রকৃতির সঙ্গে এক্সপোজার, সমস্ত কিছুর সঙ্গে যে এক্সপোজার, সেটা উনি আমায় শিখিয়েছেন। তো আমি না এখন এসে যে বড় হয়ে আমি বুঝতে পারি উনি কতটা জুড়ে রয়েছেন, উনি আমাকে কতটা তৈরি করে দিয়েছেন, যে জন্য হয়তো আজকে আমি অভিনয় করে চলছি। তো এই দিদিমার সঙ্গে কিছু বিষয় আছে, সেগুলো খুব গুরুত্বপূর্ণ ছবিতে, এবং সেখানে আমি ভীষণ অ্যাটাচ ফিল করেছি। এটা তো একটা গেল, এবং প্রতিটা ক্ষেত্রে যখন আমি এই জার্নিটা ভেতর দিয়ে যাচ্ছিলাম, তখন আমি বারবার বুঝতে চেষ্টা করছিলাম এই যে শিশুদের সঙ্গে যা ঘটে, আমরা হয়তো এটা ইগনোর করে গেছি, বা আমি হয়তো বুঝতে পারিনি অনেকাংশে, কিন্তু এই যে আবার নতুন করে আমার একটা রিয়েলাইজেশন তৈরি হয়েছে, আমাদের শিশুদের নিরাপত্তাটা কতটা অনিরাপদে থাকে আসলে। ঠিক। নিজের ছোটবেলাটা রিভিজিট করলে কি, করতে গিয়ে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই রিভিজিট করেছি, নিজের ছোটবেলা রিভিজিট করেছি। আমার আসলে ওসিডি আছে কিনা কোনোভাবে, সেটা আমি আসলে এই ওসিডি ফিল্ম করতে গিয়ে আছে কিনা বলো তো আজকে। আমি ধীরে ধীরে আসলে বার করতে পারছি যে আমার ওসিডি আছে। ওসিডি আছে মানে সেই পরিষ্কার পরিচ্ছন্নতার ওসিডি সেটা নয়, কারণ আমি শুটিং করি, আমি নানান জায়গায় আমাকে মিশতে হয়, আমি সকলের সঙ্গে খুব ভালো করে মিশে যেতে পারি, এবং এটা আমার করতেই হয়, এটা আমি আনন্দও পাই। কিন্তু আমি দেখলাম যে আমার যে শর্ট দেওয়ার ক্ষেত্রে, যে এটা কি হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, কনফিউজ থাকি। আমি ডিরেক্টরকে জিজ্ঞেস করছি, আমি সৌকর্যকে বারবার জিজ্ঞাসা করছি, আমি সৌকর্য, আমি কি আরেকবার দেবো, তখন আমার দিকেও তাকিয়ে হচ্ছে, জয়া এবার কিন্তু নষ্ট হয়ে যাবে, মানে যখন নষ্ট হয়ে যাবে হয়, তার মানে আসলে তখন সেটা ওসিডি থাকে, আসলে সেটা একটা ওসিডির একটা পার্ট। একটা পার্ট, মানে এই কাজটা করতে গিয়ে এটা বুঝতে হ্যাঁ, পেরেছো। অথবা ধরো এই যে কথা বলছি তোমার সঙ্গে, পেছনে আমার কাছে মনে হচ্ছে যে ওই ছবিটার অ্যালাইনমেন্টটা ঠিক নেই, একটু উঠে গিয়ে ঠিক করে আসে, আমার খুব হাত নিষ্পিস করছে, কিন্তু এটাই হয়তো এক ধরনের মানে এটা OCD। বোধহয় বাড়িতে হয়, বাড়ির এটা এখানে না ঠিক না, নেই। বাড়ি নয়, আমি সব মানুষের জায়গায়। বাড়িতে গিয়ে প্রথম গিয়েছি, এরকম করে কথা বলছি, খুব ইম্পর্টেন্ট একটা ডিল হচ্ছে, ধরো আমি বলছি এক্সকিউজ মি, আমি একটু আসছি, হ্যাঁ, উঠে গিয়ে ভাবছে ওয়াশরুমে যাবে, এত জরুরি কিছু, উঠে গিয়ে এদের সামনের যে আমার পেন্টিংটা আছে ওটা একটু একটু ঠিক করে, ঠিক আছে এবার বলুন, মানে ওটা আমাকে বিরক্ত করছিল। ওসিডি তো তোমার যেটা একেবারেই নতুন ছবি আসছে, এটা ছাড়া বলো আর কি নতুন কাজ যেটা আমরা এক্সপেক্ট আরো কিছু কথা চলছে, বাংলাদেশে তো চলছে, কিছু ঈদের কিছু কাজ চলছে, আর নতুন কিছু কাজের কথা চলছে, আসলে এখনো ঠিক একেবারে মানে আমি বলতে পারছি না, বলার মতো জায়গায় এখনো বলার মতো জায়গায় নেই। বলার মতো জায়গায় আসেনি। আর তোমার প্রোডাকশন অত সুন্দর একটা দেবী যে তৈরি হলো। হ্যাঁ, ওখানে চলছে, সেগুলো ঢাকাতে চলছে, প্রোডাকশন হাউসের কাজ, ডকুমেন্টারিজ, অ্যাড ফিল্ম, ওয়েব সিরিজ, সেগুলো সব করছি। আচ্ছা, মানে নতুন কিছু যেটা বলার মতো, যেটা ধরো আসছে। ওখানে আসছে কয়েকটা কাজ আছে, যেগুলো খুব তাড়াতাড়ি আসলে, মানে এগুলো আসবে, ওয়েব সিরিজ আসলে, তো সেটা আমি এখনই বলতে পারছি না ওদের। আরেকটা কথা যেটা তোমার সঙ্গে কথা বলি, যেটা হ্যাঁ। আমরা আলোচনা করি, সেটা হচ্ছে ভারত বাংলাদেশের ছবির আদান প্রদান। সেটা নিয়ে তো কি পরিস্থিতি এখন তো একটু পরিস্থিতি একটু একটু আমাদের নির্বাচনের আগে আসলে মানে এই সরকারি বা আনুষ্ঠানিক জিনিসগুলো একটু কম হচ্ছে বা হবে, একটু স্থিতিশীল হলেই তারপর আমি আশা করছি সবসময় যেমন আমাদের আদান প্রদান ছিল এবং আমরা একসঙ্গে কাজ করেছি, সেগুলো খুব সুন্দরভাবে হবে। জয়া কিছু চরিত্র সঙ্গে থেকে যায়, হুম, শ্বেতা চরিত্রটা কি তেমনই তোমার সঙ্গে থেকে যাবে আজীবন? সেটা তো আমি করিনি কখনো, এবং ওসিডি নিয়ে কাজ আমি আর কখনো পাবো কিনা আমি জানি না। আর সেটা চরিত্রটা থেকে যাবে, কারণ
কিছু চরিত্র আছে না এত বেশি স্ট্রং, এত বেশি বোল্ড, মানে আমাকে ছাপিয়ে যায় আসলে। ব্যক্তি জয়া আহসানকে ছাপিয়ে যায়। কিছু চরিত্র তো রয়েছে, তার ভিতরে এই শ্বেতা চরিত্রটি অবশ্যই তেমন, যেটি কিনা আমার ভেতরে একটা মার্ক রেখে গেছে। মাঝে মাঝে মনে হয় শ্বেতার মতো হতে চাই, ওর মতো করেই সবকিছু করতে চাই, ওর মতো করে পরিষ্কার করতে চাই, সমাজকে, শিশুদের জন্য কিছু করতে চাই, মানুষের জন্য করতে চাই। কিন্তু ব্যক্তি মানুষ হিসেবে তো সব করা হয়ে ওঠে না। সম্ভব হয় না। এই ছবিটা কি বাচ্চারা দেখবে? অবশ্যই 8 থেকে 80। যদিও এটা বাচ্চাদেরকে সুরক্ষার কথা বলে, কিন্তু এটা সমস্ত প্যারেন্টসদেরকে, স্কুলের সকলকে, শিক্ষকদেরকে, সকলকে এই ছবিটি দেখতে হবে। আসলে দেখতে হবে এই জন্যে যে আমাদের দেখা উচিত। 8 থেকে 80 সকলে দেখবেন এই ছবি, এবং পরিবারের সকলকে নিয়ে গিয়ে দেখবেন। বেশ, থ্যাংক ইউ সো মাচ জয়া। খুব Thank you. ভালো থেকো আর খুব ভালো হোক এই ছবিটার তো বটেই, তোমার আগামী সমস্ত কাজের জন্য থ্যাংক অনেক ইউ শুভেচ্ছা। স্বরলিপি, থ্যাংক ইউ। ভালো থেকো জয়া, Thank you. দেখা হবে, আবার কথা হবে। ফলো করুন বর্তমান।